অবসন্ন বিকেলের সমাপ্তি ঘটিয়ে নীলগাফ গগন সেজে উঠেছে কমলা রঙে। ব্যস্ত নগরীর দিনের অক্লান্ত শব্দগুলো ধীরে ধীরে স্মিত হয়ে যাচ্ছে চতুর্দিকে। অদৃশ্য শীতল সমীরণের সঙ্গে ভেসে বেড়াচ্ছে শুভ্রময় সুভাষ। দোতলার বৃহৎ বারান্দায় পাতানো টেবিলের দুপাশে চেয়ারের উপরে উপনিবেশ করেছে তিতির আর কোহিনূর। দুজনের হাতের কায়ের চাপ, তাদের নির্লিপ্ত দৃষ্টি নিবিদ্ধ অর্থহীন আকাশের পাশে। অস্তগামী সূর্যের প্রজ্বলিত কমলা আচ্ছন্ন আলোকছটাটা আছড়ে পড়েছে তাদের সুশীল কমল মুখায়বে। শূন্য নীরবতার দীর্ঘ প্রহর ইতি টেনে তিতির নিজের গলা পরিষ্কার করলো, তাতে ধ্যাৎচ্যুত হলো কোহিনূর। নিজের কমলা কাজল রাঙা হরিণী নেত্রদ্বয় উষ্ণতার সঙ্গে নিক্ষেপ করলো তিতিরের পানে। তিতির তার পানে চেয়ে আছে প্রতিদিনের মতন। আর আজ দুজন খুব একটা কথা বলছে না। দুজনের মধ্যেকার অদৃশ্য নীরবতা কেমন ভারী হয়ে আছে। সেই নীরবতা ভারী আবরণ ভেঙে তিতির আওড়ালো, তুমি আমাকে আমার উত্তরগুলো দাও আপু। তিতিরের নির্বিকার কণ্ঠস্বরে মাঝে লুকায়িত আছে প্রবল আগ্রহ ও কৌতূহল, যা বুঝে একটা ভারী শ্বাস ত্যাগ করলেন কোহিনূর। আজ তাকে উত্তরগুলো যে দিতেই হবে। হাবিব চৌধুরীও তাকে বলে গেছেন, তিতির যা জানতে চায় তা যেন মেয়েটাকে জানানো হয়। তার উপর এখন তানজিলা বেগমও বাড়িতে নেই। তাই আজ কথাগুলো বলতে ভয় দ্বিধা নেই কোহিনূরের। শান্ত স্বরে কোহিনূর শুধালো, কি জানতে চাও? তিতির কিয়ৎক্ষণ নিরুত্তর থাকে। কয়েকটা কোনটা ছেড়ে কোনটা আগে জিজ্ঞেস করবে তা বুঝতে উঠে পারছে না তরুণীর। বেশ খানিকটা সময় অতিবাহিত হওয়ার পর তিতির অবশেষে উৎকণ্ঠিত কণ্ঠে জিজ্ঞেস করে ওঠে, প্রথম প্রশ্ন দিয়ে শুরু করি। অধীরের মা কিভাবে মারা গেছেন এই প্রশ্ন নিয়ে জানো? ও কোহিনূর আকাশের পানে দৃষ্টি নিবদ্ধ করলো। অগভীর কণ্ঠে বলল, জান ভাইয়াদের জন্মের মাত্র 18 দিনের মাথায় ওনাদের মা আয়শা চৌধুরী মারা যান। ওর মৃত্যুটা নাকি স্বাভাবিক ছিল না। অরিন আপুর ভাষ্যমতে উনার খাবারে বিষ মিশিয়ে উনাকে হত্যা করা হয়েছিল। কোহিনূর কথার শ্রবণ শেষ করে তিতিরের চক্ষুদায় প্রসারিত হয়ে ওঠে। তাহলে হাবিব চৌধুরী সত্যি বলেছেন? তিতির অকপটে কৌতূহল বিস্মিত স্বরে জিজ্ঞেস করে, কে বিষ মিশিয়েছিল তা কি জানা জানা যায়নি আপু? না। আর অরিন আপু এগুলো আব্বুর কাছে থেকে জেনেছিল। যেখানে আব্বু নিজেই জানে না সেখানে অরিন আপু কি করে জানবে? তিতিরের ভ্রূযুগল কিঞ্চিত কুঁচকে উঠে। অরিন? কে এই অরিন চৌধুরী বাড়ির সম্পর্কে এত কিছু সে কিভাবে জানলো? জাহানের মুখে এতবার এই নামটি শুনেছে যে এখন তিতিরের উৎকণ্ঠা আরো দ্বিগুণ হয়ে উঠেছে। অনর্থক আশঙ্কায় তরুণীর অন্তরে অপরিচিত এক তীক্ষ্ণ অনুভূতির স্রোত প্রবাহিত হয়। একটা তৃষ্ণার্ত ঢোক গিলে তরুণী চাপা স্বরে শুধালো, কে এই অরিন? কোহিনূর স্বাভাবিকভাবেই উত্তর দিল, জায়ান ভাইয়ের টুইন সিস্টার। কথাটুকু কর্ণগোচর হতেই তিতির অক্ষপটে বিস্ময়কর আভা ফুটে উঠল। সে বিস্ময় ভীতিভূত চাহনিতে তাকে তার ছুঁড়ে বলে উঠল, টুইন সিস্টার? হ্যাঁ, হুবহু জায়ান ভাইয়ের মতোই দেখতে ছিল। তিতির নিজের হাতে থাকা চায়ের কাপে চুমুক দিয়ে হালকা উষ্ণ চা ঢকঢক করে পান করে করলো, যেন এতে নিজের তৃষ্ণা মেটানোর ক্ষুদ্র প্রয়াস চালালো সে। কোহিনূর আকাশের থেকে দৃষ্টি সরিয়ে এনে তিতিরের মুখের পানে তাকালো। মেয়েটির মুখাবয়বের রং পরিবর্তন হতে দেখে হয়তো কিছু আঁচ করতে পারবে পারে কোহিনূর। সহসাই তার অধর প্রান্তে কৌতুকপূর্ণ হাসির ঝলক ফুটে উঠল। তুমি কি ভেবেছিলে? গার্লফ্রেন্ড? ওয়েট, গার্লফ্রেন্ড ভেবে আবার জেলাস হচ্ছলাম তো। সঙ্গে সঙ্গে লজ্জায় লাল হয়ে গেল তিতিরের গলা দুটো। ইস, নিজের ননদকে নিয়ে দুনিয়ার সব উল্টাপাল্টা জিনিস এই কদিন ভেবে গেছে তিতির। এটা শ্রবণ করে এই ওর ইচ্ছে করছে এখন মাটি খুঁড়ে তাতে লুকিয়ে পড়তে। তিতিরের প্রতিক্রিয়া দেখে নিজেকে সংবরণ করতে পারল না। কোহিনূর শব্দ করে হেসে উঠল। তাতে যে তরুণীর লজ্জার মাত্রা আরো বিব্রতকর হয়ে ওঠে। কোহিনূর বলে, আই থট ইট ওয়ার ভেরি ম্যাচিউর ফর ইওর এইজ। কিন্তু এখন তো দেখছি জেলাসির মাত্রা ছাড়িয়ে গেলে তুমি। নিজের মুখ শক্ত করে নিজেকে সংযত করার চেষ্টা করলো তিতির। গালের রক্তিম আভা ধীর লয়ে মিলিয়ে গেল। তিতির প্রতিবাদ কণ্ঠস্বরে আওয়াজ তুললো, মোটেই না, আমি একদমই জেলাস নই আপু, জাস্ট একটু কৌতূহলী ছিলাম। নিজের হাসি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে কোহিনূর বলে, হুম হুম, তা তো দেখতেই পাচ্ছি। দুজনের রই নিজেদেরকে সামলানোর প্রয়াসে কিয়ৎক্ষণ চুপচাপ রইলো। এতক্ষণে সাঁঝের কমলা আলো মিলিয়ে গিয়ে আকাশ হয়ে উঠেছে অন্ধকারাচ্ছন্ন। চন্দ্রিমার কমলাভা দীপ্তিতে ধরিত্রী নয়া রূপ ধারণ করলো। দূরে থেকেও ভেসে আসছে ঝিঝি পোকার একঘেয়েমি গুঞ্জন। তিতির বুক ভরে একটা লম্বা শ্বাস টেনে নিজেকে সংবরণ করে নেয়। ইতিমধ্যে কোহিনূরের হাসির রেখা মিলে গেছে স্নিগ্ধ মুখাবয়বের আড়ালে।
তিতির প্রশ্নর ঝুলি এখনো ফুরায়নি। কিছু প্রশ্নের উত্তর এখনো জানা বাকি আছে। তাই সে রুজু ভঙ্গিতে বসে জুৎসই আগ্রহ দেখিয়ে পরবর্তী প্রশ্নটি শুধালো। ৩ বছর আগে কি হয়েছিল? সুধা আ আ আ অধরের এমন অবস্থা কিভাবে হলো? আর অরিন তার কি হলো? আপু কোহিনূর কয়েকটি মুহূর্ত নিশ্চুপ ভঙ্গিতে অবলোকন করল তিতিরের মুখাবয়ব। অতঃপর ধীরে, ধীরে জানালো সেদিন জায়ান ভাইয়া আর অরিন আপুর ২৮ তম জন্মদিন ছিল। একই সঙ্গে আমাদের কোম্পানির নিউ ব্রাঞ্চ লঞ্চ হওয়ার কথা ছিল লন্ডনে। যেহেতু কোম্পানির দায়িত্বভার তখন আব্বু আর অরিন আপু সামলাচ্ছিলেন। তাই সেদিনই অরিন আপুকে আর্জেন্টলি একটা ফ্লাইটে লন্ডন যেতে হতো। জায়ান ভাইয়া আর আরমান তাকে এয়ারপোর্টে ড্রপ করে দিতে গিয়েছিল। গাড়িটা জায়ান ভাইয়াই ড্রাইভ করেছিলেন। কিন্তু এয়ারপোর্টে পৌঁছানোর আগেই ঘটে যায় সেই ভয়াবহ অ্যাক্সিডেন্টটা। একটা ট্রাকের সঙ্গে তাদের গাড়ির সংঘর্ষ হয়। সেই অ্যাক্সিডেন্টে মারা যায় অরিন আপু। জায়ান ভাইয়া আর আরমান ভাগ্যক্রমে বেঁচে গেলেও সেদিন ঘটনাটা জায়ান ভাইয়ের মনে এমন গভীর ট্রমা তৈরি করেছিল যেটা থেকে অরিন উনি আজও বেরিয়ে আসতে পারেনি। অরিন আপুর মৃত্যুটা উনি কোনোভাবেই মেনে নিতে পারেনি। ১ম দিকে উনি ভীষণ চুপচাপ হয়ে গিয়েছিলেন। কারো সঙ্গে ঠিকমতো কথা বলতেন না। স্বাভাবিক জীবনযাপন থেকেও নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। আমরা ভেবেছিলাম সময়ের সঙ্গে, সঙ্গে হয়তো উনি এই শোকটা কাটিয়ে উঠতে পারবেন। বলেই একটু থামলো কোহিনূর। কয়েকটি নিঃশ্বাস ছেড়ে তিতির মুখের পানে তাকায়। তিতির নিস্পন্দ চাহনিতে তাকিয়ে আছে তার দিকে। কোহিনূর আবারও বলতে লাগে। এবার তার কণ্ঠস্বর ঈষৎ কেঁপে, কেঁপে ওঠে। কিন্তু সময় যাওয়ার সঙ্গে, সঙ্গে উনার আচরণ অস্বাভাবিক কিছু পরিবর্তন দেখা দিতে শুরু করে। উনি ধীরে, ধীরে নিজের বর্তমান বয়সের মতো আচরণ করা বন্ধ করে দেন। অনেক সময় কথা বলার ধরন, মানুষের সঙ্গে আচরণ, এমনকি ভাইয়া আবেগ অনুভূতি প্রকাশের মধ্যেও একটা শিশুসুলভ প্রবণতা দেখা দিতে থাকে। ডাক্তার বলেছেন এটা হচ্ছে সিভিয়ার সাইকোলজিক্যাল ট্রমা। অরিন আপুর মৃত্যু এবং ওই অ্যাক্সিডেন্টের মেমোরি গুলো উনার মস্তিষ্কে এতটাই ভীষণ তীব্র মানসিক আঘাত তৈরি করেছিল যে উনার মন অবচেতনভাবে ওই বাস্তবটাকে সামলানোর জন্য একটা ডিফেন্স মেকানিজম তৈরি করেছে যেটাকে সাইকোলজিক্যাল রিগ্রেশন বলা হয়। তিতিরের অক্ষিপট অজান্তেই অশ্রুসিক্ত হয়ে ওঠে। সে এতক্ষণ ধরে মনোযোগ সহকারে শুনলেও সাইকোলজিক্যাল রিগ্রেশন এর মানেটা কি ঠিকভাবে বুঝে উঠতে পারল না। তাই কিঞ্চিৎ ভ্রু কুঁচকে আওড়ালো। মানে? কোহিনূর পূর্বের ন্যায় বলে, "মানে খুব সহজ।" বললে, "প্রচন্ড মানসিক আঘাতের পর একজন মানুষ অবচেতন ভাবে নিজের জীবনের আগের কোনো নিরাপদ মানসিক অবস্থায় ফিরে যেতে পারে। জায়ান ভাইয়ার ক্ষেত্রেও অনেকটা তেমনটাই হয়েছে। উনি নিজের বর্তমান বাস্তবতাটা পুরোপুরি মেনে নিতে পারছে না। তাই অবচেতনভাবে এমন একটা মানসিক অবস্থান আশ্রয় নিয়েছে যেখানে তার কাছে সবকিছু তুলনামূলক সহজ আর নিরাপদ মনে হয়।" কিন্তু থেমে গেল কোহিনূর। তিতিরের চক্ষুদ্বয় থেকে ২ ফোঁটা অশ্রু টলমল করে গড়িয়ে পড়ল। বুকের ভেতরটা কেমন অস্বাভাবিকভাবে ভার, ভার লাগছে। একটা চাপা রুদ্ধশ্বাস বেরিয়ে এলো ওর বক্ষগহ্বর ভেদ করে। কোহিনূরের থেমে যাওয়ায় আবারও অবিচল কণ্ঠে আওড়ালো, "কিন্তু কি আপু?" কোহিনূর একটা শুষ্ক ঢোক গিলে আর তার কণ্ঠে জড়তা ভরে ওঠে, "ভাইয়া।" কিন্তু ধীরে, ধীরে সুস্থ হয়ে উঠেছিল তিতির। উনার আচরণও স্বাভাবিক হতে শুরু করেছিল। আমরা ভেবেছিলাম হয়তো এবার উনি পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। কিন্তু এরপর আব্বুকে প্রায় ৩ মাসের জন্য লন্ডনে যেতে হয়। সেই সময় ভাইয়ার সমস্ত দায়িত্ব আম্মুর উপর এসে পড়ে। উনিই ভাইয়ার দেখাশোনা করতেন। কিন্তু আম্মু হঠাৎই ভাইয়ার আগের সাইকিয়াট্রিস্টের ট্রিটমেন্ট আর থেরাপি বন্ধ করে দিয়ে নতুন একজন সাইকিয়াট্রিস্টের ঔষধ দিতে শুরু করেন। আমি দেখেছি তিতির ভাইয়ার মধ্যে যে পরিবর্তনটা আসছিল সেটা আবার ধীরে, ধীরে বদলে যেতে শুরু করলো। উনি আবার আগের মতো আচরণে ফিরে যেতে লাগলেও এবং আ বরং আবার উনার ব্যবহার আগের চেয়েও বেশি আক্রমণাত্মক হয়ে উঠেছিল। ভাইয়াকে তখন নিয়ন্ত্রণে রাখা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। আর বলতে পারল না কোহিনূর। গলা শুকিয়ে কাঠ হয়ে উঠেছে। টেবিলে রাখা গ্লাসটি হাতে নিয়ে তা থেকে ঢকঢক করে পানি খেতে শুরু করে। তিতিরের অশ্রুসিক্ত নয়নদ্বয়ে মুহূর্তেই তেজস্বী দীপ্তি জ্বলে ওঠে। সে তীক্ষ্ণ স্বরে প্রশ্ন করে, "আচ্ছা, এই কয়দিনে অধীরের আচরণ কি কিছু লক্ষ্য করেছো, হ্যাঁ? তুমি আসার পর থেকে ভাইয়ার বিহেভিয়ার পরিবর্তন এসেছে। কারণ আমি উনাকে ওষুধগুলো দেওয়া বন্ধ করে দিয়েছি।" কথাটুকু কোনো করে পৌঁছাতেই কোহিনূরের হকচকিতে দৃষ্টি মেলায় তাকায় তিতিরের পানে। কয়েক সেকেন্ড নীরব
নিরীক্ষণ করে মেয়েটাকে। এরপর বলল, "তুমি কি কোনোভাবেই বলতে চাইছো ওষুধগুলোতেই গন্ডগোল আছে?" তিতির হ্যাঁ সূচক নিজের মাথা নাড়ায়। বিয়ের পর দিন ওদেরকে যখন ওষুধগুলো খাইয়েছিলাম, ওর পরে উনি যে পাগলামিটা করেছেন তা দেখে আমি বুঝে গেছিলাম নিশ্চয়ই ওষুধে কোনো ঘাপলা আছে, তাই খাওয়ানো বন্ধ করে দিয়েছি। একটা কথা বলি আপু, আমার না শাশুড়ি আমাকে ভীষণ সন্দেহ হয়। তিতিরের শেষ বাক্যটুকু কোহিনূরকে অবাক করল না। সে ধীর নিজে মাথা নেড়ে সম্মতি প্রদান করে। তিতির কিছুক্ষণ কোহিনূরের পানে চেয়ে থেকে আকম্মাতই আওড়ালো, "আচ্ছা আপু, তোমার আর আরমান ভাইয়ার মধ্যে ঝামেলাটা কি নিয়ে? কিছু মনে করো না, জানতে ইচ্ছে হলো তাই জিজ্ঞেস করলাম।" কয়েক সেকেন্ডের জন্য থমকে যায় কোহিনূর। প্রতিক্রিয়া ব্যক্ত করে না। কেবল শূন্য দৃষ্টিতে চেয়ে থাকে তিতিরের পানে। যা দেখে তিতির কপালে মৃদু ভাঁজ পড়ে। মেয়েটা আর কিছু জিজ্ঞেস করতে যাবে তার আগেই ওদের কর্ণে ভেসে এলো জায়ানের চিৎকার। ২ যা চমকে ওঠে, দ্রুত উঠে গিয়ে এগিয়ে যায় জায়ানের ঘরের দিকে। দুজন রুমে প্রবেশ করতেই দেখতে পাই জায়ান ঝিলিককে কোলে নিয়ে গুটিসুটি মেরে বিছানায় বসে আছে। ফ্লোরে একটা ফ্লাওয়ার ভেইস ভেঙে ৪ খণ্ড হয়ে পড়ে আছে। তিতির আর কোহিনূরকে একে অপরকে পানে তাকিয়ে চোখাচোখি করে নিজেদের দৃষ্টি নিবদ্ধ করল বিছানায় বসে থাকা জায়ান আর ঝিলিকের পানে। তিতির ঈষৎ সম্মুখে অগ্রসর হয়ে নিজের কোমরে দুহাত রেখে তীক্ষ্ণ স্বরে প্রশ্ন ছুড়ে, "কার কাজ এটা?" সঙ্গে, সঙ্গে জায়ান আর ঝিলিক একে অপরের দিকে নিজেদের তর্জনী তাক করল। জায়ান তার স্বরে বলল, "ঝিলি বুড়ি ভেঙেছে।" ঝিলি নিজের মাথা এধার-ওধার নেড়ে শিশুসুলভ কণ্ঠে নালিশ করল, "নো, বড় পাপা মিতা বলতে। উম তিতির মাম্মা, ওটা বড় পাপা ভাঙতে।" জায়ান তিতিরের দিকে তাকিয়ে নিজের মুখখানায় নিষ্পাপ আভা টেনে আনে। অধর উল্টে বলে, "না, না তিতির বউ, ঝিলি বুড়ি মিথ্যা বলছে। ভেজটা ওই ভেঙেছে।" জায়ান আর ঝিলিক একে অপরকে দোষারোপ করতে শুরু করলে বিরক্তিতে মুখ কুঁচকে ফেলে তিতির। কোহিনূরে ফোঁস করে শ্বাস ছাড়ে। এগুলো দেখতে, দেখতে সে অভ্যস্ত। তাই দরজার পাশে নিশ্চুপ দাঁড়িয়ে থেকে চাচা ভাতিজির ঝগড়া দেখছে। কিন্তু তিতির তো সহায় করার মতো মানুষ নয়। সে মুহূর্তেই সূচ্রাগ্র তীক্ষ্ণতা মিশ্রিত কণ্ঠে চেঁচিয়ে ওঠে, "এই চুপ! কখন থেকে কি নাটক লাগিয়ে রেখেছেন? সত্যি করে বলুন কে ভেঙেছে? না হলে আজ থেকে দুজনকে চকলেট দেওয়া বন্ধ।" ধমক শুনে জায়ান আর ঝিলিক চুপসে যায়। বিস্ফোরিত চাহনিতে তাকিয়ে তিতিরের দিকে, কিন্তু তিতির নিজের মুখাবয়বের কঠিনতা অখণ্ড রাখে। তা দেখে জায়ান চুপচাপ ভদ্র ছেলের মতো স্বীকার করে নেয়, "আমি ভেঙেছি। ড্রয়ার থেকে চকলেট নিতে গিয়ে হাত লেগে পড়ে গেছে। বাট আমি ইচ্ছে করে ভাঙিনি।" তিতির বউ মুখাবয়বে মলিনতার নিস্তেজ ছাপ সুস্পষ্ট হলো ছেলেটির। তবে তিতির তাতেও টলল না। কোহিনূর ঝিলিককে দুষ্টু স্বরে রুম থেকে বকতে, বকতে নিয়ে গেল। কিছুক্ষণ পর একটা মেইড এসে ফ্লাওয়ার ভেইসের ভাঙা টুকরোগুলো সংগ্রহ করে স্থানটি পরিবর্তন করে চলে গেল। তিনি যেতেই তিতির রুমের দরজা বন্ধ করে বেডের দিকে অগ্রসর হলো। পুরোটা সময় ধরে তিতির জায়ানের সাথে একটা কথাও বলেনি। তাই ছেলেটা রাগ করে নিজের গাল ফুলিয়ে তার বান্নি স্টাফড টয়টা হাতে নিয়ে বসে আছে। তিতির তার সম্মুখে গিয়ে বসলো। কিয়ৎক্ষণ নীরব দৃষ্টে পরখ করলো পুরুষটিকে। উজ্জ্বল শ্যামলা তার মুখাবয়ব, ভ্রু যুগলের নিচে কৃষ্ণাভ চক্ষুদায় কেমন গভীরতায় মোড়ানো, উচ্চ নাক, শক্ত চোয়াল আর হালকা দাড়ির মিশ্রণে ছেলেটাকে পরিপক্ক পুরুষে পরিণত করেছে। কিন্তু তার ব্যবহার, আচরণ, কথার ধরন সবই তার এই পরিপক্ক পুরুষালী সৌন্দর্যের বৈপরীত্য ভাবনাটুকু মাথা থেকে ঝেড়ে ফেলে তিতির জায়ান পুরুষালী পরিপক্ত একখানা হাত নিজের হাতের মাঝে নিল। যদিও জায়ানের হাত তিতিরের হাতের চেয়ে বেশ বড়, তবুও তিতির নিজের হাত দ্বারা তা মোড়ানোর চেষ্টা করে। আর কেবল কোমল সুরে শুধালো, "অরিনকে মনে পড়ে?" অরিনের নাম কর্ণগোচর হতে জায়ান চোখ তুলে তাকায় তিতিরের মাঝে। ছেলেটার কৃষ্ণাভ চক্ষুদায় ভীত আভা ঘনীভূত হয়। সঙ্গে, সঙ্গে তিতিরের হাতের বাঁধন শক্ত করে তোলে। আর কেবল কোমল স্বরেই বলে, "ভয় নেই, আমি আছি তো সাথে।" জায়ান শিশুসুলভ অভিমানে জোরালো কণ্ঠে বলে, "ও আমায় ছেড়ে চলে গেছে তিতির বউ। ও তো প্রমিস করেছিল যে আমায় ছেড়ে কখনো যাবে না। তাহলে ও নিজের প্রমিস রাখলো না। অধীর যে ওকে অনেক মিস করে।" বলতে, বলতে ছেলেটার চোখ জোড়া বেয়ে গড়িয়ে পড়ে অশ্রুকণা। তা দেখে তিতির অন্তরে চিনচিন ব্যথা অনুভব হলো। জায়ান তিতিরের পানে তাকিয়ে থেকে কাতর কণ্ঠে আওড়ায়, "তুমি আ আমায় ছেড়ে যাবে না তো?" ওর মতো নিজের
ওকে প্রমিস ব্রেক করবে না তো? তিতির সঙ্গে, সঙ্গে জবাব দেয়, "কক্ষনো না।" বলেই ছেলেটার চক্ষুদায় মুছে দেয় তিতির। ঘড়ির কাঁটায় রাত ১২টা ছুঁই, ছুঁই। আরমান সবে বাড়ি ফিরেছে। ক্লান্ত দেহে টেনে নিয়ে কিচেনের দিকে এগিয়ে গেল। আগে কিছু খেতে হবে, এরপর রুমে যাবে। এতক্ষণ নিশ্চয়ই সবাই ঘুমিয়ে পড়েছে। ধীর লয়ে নিজের ট্রাই খুলে এগিয়ে যেতে তার পদযুগল থেমে যায় ডাইনিং রুমে। নির্বিকার অনুভূতি শূন্য দৃষ্টিতে কিঞ্চিৎ বিস্ময় ছড়িয়ে আছে। ডাইনিং টেবিলের নিকটস্থ একটা চেয়ারে বসে আছে কোহিনূর। যার কাজল রাঙা হরিণী নয়ন নিবদ্ধ ধূসরাভ দেয়ালে টাঙানো ঘড়িটার দিকে। কারো পায়ের হাঁটার শব্দে নিজের দৃষ্টি নিক্ষেপ করল ডাইনিং টেবিলের দরজার দিকে। সঙ্গে, সঙ্গে নিজ দৃষ্টির মিলন ঘটে আরমানের সাথে। কয়েক মুহূর্তের জন্য কেউই একে অপরকে থেকে নিজের চোখ সরায় না। এরপর কয়েক সেকেন্ড অতিবাহিত হতেই কোহিনূর চেয়ার থেকে উঠে দাঁড়ায়। মন্থন গতিতে এগিয়ে এসে আরমানের সামনে দাঁড়ালো। রমণীকে নিজের এতটা নৈকট্যে এসে দাঁড়াতে দেখে পুরুষটি নিজের অজান্তেই একটা শুকনো ঢোক গিলল। তার জানা হয়ে গেছে এই মুহূর্তে কোহিনূর সবার আগে তাকে কোন প্রশ্নটি জিজ্ঞেস করবে। তাই আরমান নিজে থেকেই সমতল কণ্ঠে বলে ওঠে, "গতকাল রাতে আমি তোমাকে বেড়ে নিয়ে গিয়েছিলাম।" কোহিনূর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করল, "আমি কি আপনাকে একবারও বলেছিলাম না? তাহলে কেন কোন সাহসে আপনি আমাকে বেডে নিয়ে গেছিলেন?" আরমান নিজের ভ্রুদয় ঈষৎ কুণ্ঠিত করে বলেন, "এক্সকিউজ মি, ইউ আর মাই ওয়াইফ। তোমার সোফায় জায়গা নয়, বরং আমার বেডে। আমার ঠিক পাশের স্থানে।" কোহিনূর নিজের মুখাবয়ব কুঁচকে ফেলে। আর বিরক্তি মিশ্রিত স্বরে বলে, "আমি আপনার বউ। মনে আছে তাহলে? আমি তো ভেবেছিলাম আপনি ভুলেই গেছেন।" আরমান ধৈর্যের বাঁধন সম্পূর্ণ ভেঙে গেল। যদিও এটা তার স্বভাব নয় নিজের রাগ নিয়ন্ত্রণ করা, ধৈর্য ধারণ করা এগুলো তার স্বভাব। তবে বিষয়টা যখন কোহিনূরের ক্ষেত্রে আসে তখন সে তার নিজের ধৈর্য ধারণ রাখতে পারে না। মুহূর্তের মাঝে তার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। এর মধ্যে গত কয়েকদিন যাবৎ কোহিনূর এর উপেক্ষা সে আর নিতে পারছে না। চোখের পলকে নিজের রুষ্ট হস্ত রমণীর কোমরে হাত পিছিয়ে নিজের ইস্পাতের ন্যায় বক্ষে টেনে আনে তাকে। অ ঘ ঘটনার আকম্মিতায় হতভম্ব হয়ে যায় কোহিনূর। রসগোল্লার মতো গোল, গোল চাহনিতে তাকায় পুরুষটির অবসাদগ্রস্ত মুখের পানে। আরমান গভীর কণ্ঠে বলে, "নেভার শো আস আ থিং এগেইন। আমাদের যত বড়ই ঝামেলা হোক, ভুল বুঝি হোক, আর ইউ দ্য ওয়ান আইভ অলওয়েজ ওয়ান্টেড?" কোহিনূর কিছু বলতে পারল না। ছেলেটা সবসময় নিজের কথার জাদুতে কোহিনূরকে নিজের বশে করে নেয়। কিন্তু এবার কোহিনূর কিছুতেই টলবে না। সে মৃদু ধাক্কা দিল আরমানকে। আরমান ইচ্ছে করে ২ কদম পিছিয়ে গেল। কোন প্রকার জোরাজুরি করল না। কোহিনূর নিজের গলা খাকারি দিয়ে বলল, "খাবার গরম করা আছে, খেয়ে নেবেন।" এই বলে রমণী দ্রুত পায়ে প্রস্থান করল। আরমান ঠায় দাঁড়িয়ে রইল। চোখের ক্লান্তি মিলে গেছে তার। অধর কোণে অলক্ষিত এক টুকরো হাসির পল্লব ফুটে উঠল। পেছনে ঘুরে রমণীকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে দেখতে যে দে যেতে দেখছি সন্তর্পণে। নিজের দুহাত বুকে ভাঁজ করে স্বাগতোক্ত করল, "মেয়েদের মন বোঝা নয় রে সোজা। উপরে দেখছি ম্যাডাম আমার উপর ভীষণ চটে আছে, আর ভিতরে আমার কথাই ভাবছেন। আইস আরমান, তুই আসলে ইডিয়েট! এত ভালো একটা বউ পেয়ে একটা বছর বোকার মতো দূরে থাকলি। একটু থাম থামলো পুরুষটি। নিজের শার্টের ১ম বুতামটি খুলে ডাইনিং টেবিলের দিকে দৃষ্টিপাত করল। অতঃপর ঠোঁটে বক্র হাসি টেনে বিড়বিড় করল, "ইস! এই ইগোর জন্য বউটাকে কষ্ট দিলাম, নিজেও কষ্ট পেলাম। এমন বোকামি না করলেও এতদিনে ২য় বাচ্চার বাপ হয়ে যেতাম। হায়রে কপাল!" বলেই ফোঁস করে শ্বাস ছাড়ল। এরপর টেবিলের দিকে এগিয়ে গেল। গরম, গরম খাবার খেয়ে নেওয়া দরকার। এমনিতেই পেটে ইঁদুর লাফালাফি করছে। গভীর রজনীর নিবিড় নিস্তব্ধতা ভেদ করে ভেসে আসছে নৈশাচারীর অদ্ভুত ডাক। চন্দ্রিমার রূপালি মৃদু আলোতে দীপ্তিময় হয়ে উঠেছে ঘুমন্ত বাসমতী। জায়ান বিছানায় এপাশ-ওপাশ করছে। তার ঘুম আসছে না কিছুতেই। কারণটা হলো তিতির আজ তাকে গান শোনায়নি। জায়ান তিতিরের দিকে মুখ করে শুয়ে আছে। তার কৃষ্ণাভ নয়নে আবছা আলোয় অবলোকন করছে তার তিতির বউকে। তার দৃষ্টি ভাষ্য নির্ঘট কিছু একটা চিকচিক করছে তার নয়নে। তখনই তিতির নিজের গাল মেলে তাকালো। তাতে কিঞ্চিৎ চমকে উঠে যান। সে তো ভেবেছিল তার তিতির বউ এখন গভীর নিদ্রা আচ্ছন্ন। সহসাই শিশুস্বল্প নিষ্পাপ কণ্ঠে শোধালো, "তোমার কি ঘুম আসছে না তিতির বউ?" নিজের তিতির নিজের মস্তক হালকা নাড়ল। এরপর নিজের দৃষ্টি নিক্ষেপ করে সিলিং এর দিকে
আজকের যে সত্যগুলো সে উন্মোচন করেছে তার স্বাভাবিকভাবেই তার এত সহজে ঘুম আসবে না। কিন্তু জায়ান কেন জেগে আছে তা বুঝতে না পেরে জিজ্ঞেস করল, "আপনি কেন ঘুমাননি?" জায়ান আস্তে করে বলল, "তুমি তো আজ গান শোনালে না, ইচ্ছে করছে না। তাহলে তো আমারও ঘুম আসবে না।" তিতির সিলিং থেকে নিজের চোখ সরিয়ে এনে দৃষ্টিপাত করল জায়ানের দিকে। ছেলেটার নিষ্পাপ চাহনি দেখে তরুণ একটা দীর্ঘশ্বাস ফেলল। নিজের হাতের ইশারায় জায়ানকে কাছে ডাকে। সঙ্গে ছেলেটার অধরে আহ্লাদিত হাসির রেখা ফুটে ওঠে। জায়ান বালিশ থেকে নিজের মাথা তুলে তিতিরের কোলে রাখে। নিজের মুখ গুজে দিল তিতিরের উত্তর দেশে। তিতির ঈষৎ কেঁপে ওঠে, তবে কিছু বলল না। নিজের লাজুক হস্ত দ্বারা আলতোভাবে জায়ানের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। জায়ান নিজের দুহাত তিতিরের কোমরে পেঁচিয়ে ধরে তার অনুযোগী কণ্ঠে বলল, "তিতির বউ, স্টেপ মাম্মা বলে আমি পাগল। তাই কেউ আমাকে ভালোবাসে না।" অজান্তেই তিতিরের অন্তর কেঁপে উঠল। যে মহিলা জায়ানকে পাগল বানিয়ে রেখেছে সেই মহিলাই বলে ছেলেটা নাকি পাগল। কথাটা বড্ড তিক্ত লাগলো তিতিরের কাছে। সে কোমল সচিনহে আ সচেনহে বলল, ভালোবাসার অনুভূতি কেমন হয় যা আমি জানি না। তবে এটা সত্য আমি তিতির আপনার মায়ায় পড়েছি। যে মায়ার বাঁধন ছিন্ন করে আমার পক্ষে অসম্ভব। যদি আপনি কোনদিন সুস্থ নাও হন তবুও আমি আপনার সঙ্গে থাকবো। আপনি ছাড়া যে আমার কেউ নেই অধীর।" জান বিড়বিড় করে বলে, তাহলে অধীরের সঙ্গে থেকে যাও। তুমি আর ঝিলিবুড়ি মিলে অনেক মজা করব। একসাথে থাকবো। তিতির মৃদু হাসে। এরপর মিহিসরে আওড়ালো, "গান শুনবেন?" জান উৎফুল্ল হয়ে মাথা নাড়ে। তিতির ওর মাথায় হাত বুলিয়ে দিতে মৃদু সমিষ্টে কণ্ঠে সুর ধরে, "आय हाय लेके चालू तुझको एक ऐसे देश में मिलती है जाया खुशियाँ पीरे के বেশ মে পড়িয়াকো বেশ মে।" তিতির গাইতে জায়ানের পানে তাকায়। ছেলেটা ইতিমধ্যেই তিতিরের উত্তর দেশে মুখ গুজে গভীর নিদ্রায় তলিয়ে গেছে। যা দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল তরুণী। ডাইনের পানে পলকহীন দৃষ্টিতে তাকিয়ে থেকে নিজের মনে অঙ্গীকারবদ্ধ হলো তিতির, "আপনার সাথে আমি আর কোন খারাপ হতে দেব না অধীর। কিন্তু যদি আপনি সুস্থ হওয়ার পর আমাকে ভুলে যান।" মুহূর্তেই থমকে গেল অন্তঃস্করণে। অজানা ভয় বাসা বাঁধল হৃদস্পন্দনে দ্রুতগত ছুটতে আরম্ভ করল। সঙ্গে তিতির নিজের মাথা হালকা ঝাঁকুনি দিয়ে এই ভাবনাটা নিজের মস্তিষ্ক থেকে সরিয়ে দেওয়া প্রয়াস চালায়। আর দৃঢ় কণ্ঠে ফিসফিস করে, "আপনি আমাকে ভুলবেন না। আমি আপনাকে ভুলতেই দেব না। ভালোবাসা এসব বুঝি না আমি। অধীর, কিন্তু আমি আপনাকে ছাড়ছি না। অনন্ত ইহকাল তো নয়ই।" ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হয়তোবা ভুল ত্রুটি আছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চলবে।